ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি। মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল। উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু। বেনজিরকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। এখতিয়ার থাকলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন। রাজুক পরিচালক মোবারক দম্পতির বিরুদ্ধে মামলা। পর্যাপ্ত তরঙ্গ থাকার পরও কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ গ্রামীণফোন। কল ড্রপ ইস্যুতে শোকজ বিটিআরসির সন্তোষজনক জবাব না পেলে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। হাজার গুণ বেশি বেতন আদায় করে শিক্ষার্থীদের বঞ্চিত করছে ইংলিশ মিডিয়াম স্কুল। ক্ষোভ ঝাড়লেন শিক্ষামন্ত্রী। ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস উদ্বোধন। এবং যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনকাল। এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত লড়ছেন ভোটে। শেষ দিনে জমজমাট প্রচারণা। জরিপে লেবার পার্টির ক্ষমতায় আসার আভাস। বেনজির আহমেদকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দুদক। অনুসন্ধান চলাকালে গ্রেফতার ও বিদেশ যাত্রা ঠেকানোর এখতিয়ার থাকলেও নিশ্চুপ সংস্থাটি। এই সুযোগে অনুসন্ধান চলাকালে বিদেশে পাড়ি জমাচ্ছেন অভিযুক্তরা। দুদক আইনজীবী বলছেন, অভিযুক্তের হয়রানি ঠেকাতে বাড়তি সতর্কতার জন্য হার্ড লাইনে যায় না দুদক। দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশ যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেয়াছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন অনিশ্চিত। এ সময়ের আলোচিত মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা। যদিও মতিউর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। দুদক বলছে, বেনজির ও মতিউরের বিপুল পরিমাণ অপরাধলব্ধ আয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা। তাহলে কেন বেনজিরকে দেশে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারের পদক্ষেপ নিচ্ছে না দুদক? অনুসন্ধান চলাকালে গ্রেফতারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কথা স্বীকার করেছেন সংস্থাটির আইনজীবী। তিনি বলছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশনের। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 বিএলসি আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক আইনজীবী বলছেন, সতর্কতার কারণে অনেক সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। খুব সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সবকিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 2 মেয়েকে 21 দিনের মধ্যে সম্পদের হিসেব দাখিলের নোটিশ দিয়েছে দুদক। ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারকেও দেয়া হয়েছে একই সময়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক। প্রেষণে নিযুক্ত হয়েছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। তখনই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন শামসুদ্দোহা খন্দকার। স্ত্রী ফেরদৌসী সুলতানা পেশায় গৃহিণী হলেও দুজনের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 70 কোটি টাকার বেশি। তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দুদক। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করে 2019 সালে। প্রায় 6 বছর তদন্তের পর এই দম্পতির বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট দেয় দুদক। সংস্থাটির তথ্য অনুযায়ী পুলিশ বিভাগ থেকে 2011 সালে প্রেষণে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শামসুদ্দোহা। আর তখন থেকেই শুরু হয় তার দুর্নীতি। দুদকের চার্জশিট বলছে 2012 থেকে 2022 সালের মধ্যে কয়েকটি অ্যাকাউন্টে প্রায় 29 কোটি টাকা জমা হয় তার নামে। পরে আবার সেই টাকা তুলেও নেন তিনি। এই অস্বাভাবিক লেনদেনের টাকা অবৈধভাবে অর্জিত বলেই মনে করছে দুদক। সম্পদ অর্জনের দিক থেকে তাকে ছাপিয়ে গেছেন স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকার। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনি লেনদেন করেছেন 41 কোটি 29 লক্ষ 12,031 টাকা, অথচ পেশায় গৃহিণী তিনি। এভাবে দুদকের তদন্তে তাদের বিরুদ্ধে প্রায় 700 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য উঠে এসেছে, যা দুর্নীতিলব্ধ বলেই তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর ইতোমধ্যেই 26টি দলিল মূলে তাদের স্থাবর সম্পদ ক্রয় করেছে আদালত।
আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ মঙ্গলবার এই মামলাটি করেন। এছাড়া বলা হয়েছে, মোবারক ও তার স্ত্রীর জমা দেয়া পৃথক সম্পদ বিবরণী যাচাই বাছাই করে 1,58,73,000 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তারা পরস্পর যোগসাজশে এই সম্পদ অর্জন করেন। এর মধ্যে মোবারকের অবৈধ সম্পদ 41,46,000 টাকা, বাকিটা তার স্ত্রী শাহানা পারভিনের। অন্য প্রসঙ্গ, রক্ষা করার বাঁধই এখন ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ। বছর বছর মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, আর মেরামতের নামে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিবারই আশ্বাস দিয়ে উধাও হন জনপ্রতিনিধিরা, নির্বিকার পানি উন্নয়ন বোর্ডও। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো হুহু করে ঢুকছে পানি। রক্ষার বাঁধ এখন নিজেই রাক্ষস। পানির প্রবল তোড়ে তছনছ চারপাশ। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের 2 উপজেলা ফুলগাজী ও পরশুরামের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া এই 3 নদী প্রতি বছর জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি ছাড়িয়ে যায় কোটি টাকার। হিসাব বলছে 2017 সাল থেকে প্রতি বছর ভাঙনে 5 কোটি টাকার বেশি খরচ হয়েছে বাঁধ মেরামতে। অথচ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী। পানি সরতেছে না, হানি উপরে উঠি দুর্গিয়াতে মুড়ি নদীর আট ভাঙি যেতেছে, কিন্তু মাছ টাছ সব নিচে কয় নদী বাগি রান্না বান্না ব্যাগ সব বন্ধ। খনন করলে মানে এটা সংস্কার করলে মানে বুঝে। বছর জুড়ে যদি এই 3টি নদীর দুতীরের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে 100 মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কিন্তু এসব না করা এবং পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের অনিয়মের কারণেই প্রতি বছর এমন নিত্য দুর্ভোগের শিকার হতে হয় এখানকার জনপদের হাজার হাজার মানুষকে। যদিও স্থানীয়দের এমন অভিযোগ মানতে নারাজ পাউবো। কন্ট্রাক্টরেরা রাস্তার পাশে মাটি তুলি রাস্তা বাঁধি ফেলে, ওইটা গভীর করে তখন বাঁধ ভাঙ্গি যায়। নদীতে বালু তোলা হয়, বালু তোলা যদি বন্ধ করা হয় তাহলে আমাদের বেড়িবাঁধ ভাঙাতে আমরা রক্ষা পাবো। এটা মরফোলজিক্যাল কারণে এখানে আপনার বিশেষ করে ভাঙনটা এই জায়গাটা বেশি হয়। এটা মানে প্রাকৃতিকগত কারণে আর কি, নদীর প্রস্থটা কম। মুহুরী ও কহুয়া নদীর এই তীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। এদিকে বন্যায় শত শত বিঘা আমনের বীজতলা তলিয়ে থাকায় কৃষকদের মাঝে বিরাজ করছে হতাশা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো বানের পানিতে ভাসছে সিলেট অঞ্চলের মানুষ। মানবতার জীবনযাপন করছেন 7 লাখের বেশি বাসিন্দা। উত্তরের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে। তলিয়ে গেছে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি আরও বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানিতে টইটুম্বুর চারপাশ, ঘরের চালার টিকিটুকুও নিমজ্জিত হওয়ার দ্বারপ্রান্তে। বানের পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় নৌকায় ঠাঁই নিয়েছে অনেকে। সেখানেই চলছে রান্নাবান্না সহ অন্যান্য কার্যক্রম। কেউ কেউ মাচা তৈরি করে রেখেছেন গৃহপালিত প্রাণী। কুড়িগ্রামের তালুক শিমুলবাড়ি পয়েন্টে ধওলা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার ও চিতলমারি পয়েন্টে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানের পানিতে প্লাবিত হয়েছে নদ নদীর তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এর বেশি পরিবার। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। লোকার মধ্যে রান্না বান্না করে খাইতেছি,
পানি আনার অসুবিধা, ঘরের মধ্যে থাকার অসুবিধা। ঘরের ভিতরে যে থাকা আমরা তাও থাকতে পারছি না, নৌকার ভিতরে থাকতেছি। কালকে সকালে রাঁধছিলাম কড়া পানি দিয়ে ইটি করে রান্ধাই পারি নাই, সারাদিন না খায় আছে। এদিকে বর্ষা মৌসুমের অর্ধেক না যেতেই 3 দফা পানির নিচে সিলেট অঞ্চল। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে থাকায় মানবেতর অবস্থা মানুষের। সিলেটের কোম্পানিগঞ্জ সহ 8 উপজেলার 7 লাখের বেশি মানুষ পানিতে ভাসছে। তৃতীয়বারের মতো সবকিছু হারিয়ে দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। ঘরদর সব ভাঙ্গা নিচে গা, পানির মধ্যে বসে থাকতে থাকতে নৌকাতায় বসেছি। টাকা উপার যে অবস্থা, খানি দানির যে অবস্থা, চকির সপ্তাহ করার লাগে। 20টা দিন ধরে অবস্থা আমরা হইয়া ভারী বৃষ্টিপাতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও দেখা দিয়েছে বন্যা। রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় নৌকায় যাতায়াত করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় 8 ও 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ 2 জন প্রাণ হারিয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন সহকর্মী আতিয়ার সজল, সিলেটের কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছে সজলের কাছে। সজল, সোমবার দিনভর কিন্তু মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি আসতে থাকে এবং সোমবার যখন রাত 9টা বাজে বা 10টার পর থেকেই কিন্তু বিপদসীমার প্রায় 140 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটাতে কিন্তু মুহুরী নদীর 5টি যে স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে সেই বাঁধ ভাঙা একটি এলাকায় রয়েছি। সেটি হচ্ছে যে পরশুরামের চিথুলিয়া এলাকায় রয়েছি আমরা। সেই চিথুলিয়া এলাকায় যে জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছেন এখানকার বেশিরভাগ ঘরেই কিন্তু হাঁটু পানি বা মাজা পানি ছিল, যদিও সে পানি ঘর থেকে নেমে তাদের উঠোনে এবং রাস্তায় জায়গা করে নিয়েছে। যদিও এই পানি যদি রাস্তা পর্যন্ত জায়গা করে নিয়ে যদি সান্ত্বনা দিতে পারতো স্থানীয়দের বা চিন্তামুক্ত করতে পারতো তাহলে হয়তো তাদের সমস্যা ছিল না। তবে এই যে পানি নেমে গিয়েছে এই নামাই শেষ নামা নয়, কারণ হচ্ছে এই যে পানি দেখতে পাচ্ছেন নদীর পানি যদি ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলের পানি যদি আবার বাড়ে, ডেঞ্জার লেভেল যদি আবারও ক্রস করে, তাহলে কিন্তু এই পানি যে ভাঙ্গা অংশ দিয়ে আবার প্রবেশ করে এ সকল বাড়িঘরের বাসিন্দারা কিন্তু আবার কয়েক দফায় কিন্তু এভাবে পানির তলে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু আমরা কথা বলেছিলাম স্থানীয় অনেকদের সাথেই, এই যে স্থানটিতে এসেছি এই বাড়ির বা আশেপাশের এলাকার কয়েকটি গ্রামে দেখেছি এখনও চুলোর মধ্যে পানি জমে আছে, তারা এখনও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি, তাদের বাড়িঘরে এখনো কাদা রয়েছে এবং একদম তারা বিভৎস একটা অবস্থায় বসবাস করছে। একদিকে তাদের ফসলে যে আমন ধানের বীজতলা তলিয়ে গিয়েছে, অন্যদিকে তাদের ফসলের মাঠ ভেসে গিয়েছে, অন্যদিকে কিন্তু তারা পানির ভিতরে কিন্তু একটি দুর্বিষহ জীবনযাপন করছে। তবে স্থানীয়রা জানাচ্ছেন যে ফেনীর মুহুরী নদীর যে পানি প্রতি বছর বাড়ে এবং বাঁধ ভাঙে, সেই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানের আশ্বাস পাওয়া যায় কিন্তু সেটির বাস্তবায়ন হয় না, যার কারণে প্রতি বছরে একাধিকবার বন্যায় বাঁধ ভেঙে ফেনীর এই দুটি উপজেলার কিন্তু কয়েক হাজার পরিবারকে বছরে একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। তারা এই কবল থেকে বা এই যে দুরবস্থা থেকে মুক্তি চান, তারা চান কোনো আশ্বাস নয় সমাধান। আমরা চলে যাব সিলেটের বন্যা পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইকরামুল কবির। মুহূর্তে আছি আমি এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জের শিমুলতলা গুচ্ছ গ্রামে। এই কোম্পানিগঞ্জের শিমুলতলা গুচ্ছ গ্রামে যেই প্রধান সড়কটি, এই সড়কের উপর এখন আমি নৌকার মধ্যে আছি। কারণ কি এই গ্রামের কোনো জায়গায় এক চিলতে মাটি নেই যে দাঁড়াবার মতন। প্রত্যেকটি বাড়ির উঠোন, প্রত্যেকটা ঘরের ভিতরে পানি প্রবেশ করে পুরো গ্রামটাই পানিতে তলিয়ে আছে। শুধুমাত্র এইবার নয়, গত মাসের 27 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় 1 মাস ধরে এই গ্রামের মানুষ বারবার পানি উঠছে, বারবার নামছে। তৃতীয় দফায় গত পরশু দিন থেকে পানি ওঠা শুরু করেছে আবারও, এবং এইবার পানি যেটি উঠেছে সেটায় কোনো ঘরবাড়ি, এখানে প্রায় 270টি পরিবার আশপাশ মিলে প্রায় 200 পরিবারদের থেকে 200 সদস্য আছে এবং সবাই কিন্তু পানিতে বন্দি আছে। দেখা যাচ্ছে এই যে কোনো বাড়ির উপরে চকির উপরে মাচা করে এই ঘরের মধ্যে আছে, তারপরেও তারা বারবার ফিরে যাচ্ছে না, কারণ লোকে আশ্রয় কেন্দ্রে একবার গিয়েছে, আবার ফিরে এসেছে, আবার যাবে। এই অবস্থায় তারা চাচ্ছে না বারবার ফিরে যেতে। কোনো রকম কষ্ট করে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে পানির উপরে চকি কিংবা মাচা করে তারা এখানেই বসবাস করছে। এখানকার যারা নারী আছে, যে এখানকার যারা পুরুষ আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে
পর্যাপ্ত পরিমাণের ত্রাণ বা খাদ্য অভাব রয়েছে। খাবার পানি বলতে যা বোঝায় এখানকার যে পয় নিষ্কাশন কিংবা খাবার পানি যে ব্যবস্থা পুরো একাকার হয়ে গিয়েছে, সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, যার কারণে এই এলাকার স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। প্রত্যেকটি সদস্য রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে, যাকে প্রাকৃতিক বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, এইখানে যেই পানিগুলো উঠেছে এই পানিগুলো নামতে প্রায় আরও মাসখানেক সময় লেগে যাবে। কারণ হচ্ছে কি, একবার যদি বানের পানি ঢুকে এই পানিগুলো নামতে নামতে অনেকটা সময় লেগে যায়। গত মাসের 27 তারিখ 28 তারিখ থেকে পানি উঠা শুরু করেছে, মধ্যখানে একটু নেমেছে, আবার উঠেছে, এইভাবে 3 বার উঠেছে। শুধুমাত্র এই এলাকা নয়, এই কোম্পানিগঞ্জ নয়, কোম্পানিগঞ্জের 6টি ইউনিয়নে প্রায় শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ এই একইভাবে পানিবন্দী অবস্থায় আছে। মোটামুটি এই ছিল এই শিমুলতলা গুচ্ছ গ্রাম সহ কোম্পানিগঞ্জের মানুষ যে এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে তৃতীয়বারের মতো। তার সবশেষ খবর এবার আমি চলে যাচ্ছি রংপুরে খবর জানার জন্য। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী জীবন। উঠেছে উত্তরের জীবনরেখার তিস্তা নদী এবং এই মুহূর্তে যদি বলি নদীর তীরবর্তী যে চরাঞ্চল এবং নিম্ন অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু একেবারে পানির নিচে ডুবে রয়েছে গেল 10 দিন ধরে। এবং এই 10 দিন থেকে কিন্তু এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বলা চলে যে দুর্ভোগের দিন পার করছেন। এবং তারা যেটি বলছেন, এই পানিতে তাদের আসলে যে গবাদি পশু সেটি নিয়ে যেমন তারা সমস্যা রয়েছে, তেমনি বাড়ির শিশু বয়োবৃদ্ধ সহ সবাই কিন্তু আসলে এই পানিতে ডুবে থাকবার কারণে তারা সমস্যায় পড়েছেন। এবং তারা যেটি বলছেন যে সুপেয় পানির অভাবে রয়েছে, একই সাথে খাবারের অভাব, এবং তারা একেবারে কষ্টে দিন পার করছেন। এবং আমরা যেটি দেখছি যে অনেক মানুষ আসলে উঁচু যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধে ঠাঁই নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় ধরে পানিবন্দী থাকবার কারণে তাদের আসলে বিভিন্ন পানিবন্দী রোগ হচ্ছে, এবং একই সাথে তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুও কিন্তু বিভিন্ন ধরনের রোগে ভুগছে। এবং আমরা যদি বলি যে এই তিস্তা তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, এই তিস্তা তীরবর্তী অঞ্চলের যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলোও কিন্তু পানিতে ডুবে থাকবার কারণে একবার পচে গেছে। বিশেষ করে বাদামের ক্ষেত যদি বলি, একই সাথে পাট ক্ষেত এবং আমনের যে বীজতলা সেই বীজতলা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই দীর্ঘ পানিবন্দী থাকবার কারণে তারা বিশেষ করে শুকনো খাবারের অভাবে রয়েছেন এবং তাদের যে অবস্থা সেটি কিন্তু একেবারে বেহাল অবস্থা। আমরা দেখছি যে গবাদি পশু নিয়েও কিন্তু তারা বিপাকে পড়েছেন। এবং এই অঞ্চলের যারা রয়েছে, আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড় উপজেলার ইসলির চর নামক একটি চরে, এবং এই চরে প্রায় 1000 পরিবার বসবাস করেন। তারা কিন্তু যেটি বলছেন যে তারা রাতের বেলা কিন্তু এই বসত বাড়িতে তারা আসলে বাস করতে পারছেন না, বিশেষ করে সাপের ভয় সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের ভয়ে তারা আসলে উঁচু স্থানে থাকেন। এবং দিনের বেলা কোনো রকমের বাড়িতে এসে তারা বাড়ির খাটে চুলোতে রান্না করছেন, অথবা উঁচু মাঝাতে করে তারা চুলোতে আগুন দিয়ে তারা আসলে রান্না করে একবেলা রান্না করে 3 বেলা খাচ্ছেন। এবং তারা বলছেন যে তীব্র খাবারের সংকটেও তারা কিন্তু দিন পার করছেন। এবং আমরা যদি বলি যে রংপুর বিভাগের 5 উপজেলার 12 উপজেলার যে তিস্তার যে প্রবাহিত হয়েছে সেই 12 উপজেলার তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের কিন্তু ভোগান্তির এখন চরম শীর্ষে পৌঁছে গেছে। এবং তারা যেটি বলছেন যে এই তিস্তার ভোগান্তি থেকে তারা মুক্তি চান, এবং এই তিস্তার মুক্তির কারণে তারা আসলে তিস্তার দীর্ঘ সমাধান চান। এবং তারা বলছেন যে নদী শাসন সহ তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন হলে তাদের যে দীর্ঘদিনের এই ভোগান্তি সেই ভোগান্তি আসলে নিরসন হবে। তো সব মিলে এই ছিল রংপুরের তিস্তা তীরবর্তী অঞ্চল থেকে সবশেষ। উজান আর বন্যার খবর জানছিলাম ফেনী, সিলেট এবং রংপুর থেকে। এদিকে বাড়ছে যমুনা নদীর পানিও। এতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি, গাছপালা সহ বিস্তীর্ণ ফসলি জমি। যমুনার ডান তীর রক্ষায় প্রকল্পের মধ্যেই ভাঙনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চোখের পলকে নদীতে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বসত বাড়ি, পাকা ভবন, ভিটেমাটি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। কোনো কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসী যমুনার ভাঙনের থাবা থেকে। গত কয়েকদিন ধরে পানি বাড়ার সাথে সাথে রুদ্ররূপ ধারণ করেছে যমুনা। অব্যাহত ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের অর্ধশত বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী মানুষেরা ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এমন ভাবে ভাঙে অন্তকে মানুষ সরার মতন কায়দা পাওয়া যায় না। একবারে বিশ্ব গেছি আমি জান রান্না খাবো, রান্নার খাওয়ার মতো না। ভাঙন থেকে রক্ষায় 3 বছর আগে নদীর ডান তীরে স্থায়ী বাঁধের কাজ শুরু হলেও তা শুধু ব্লক তৈরির মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ব্লক বানাইতেছে কিন্তু ব্লক ফেরাইতেছে না, অথচ প্রত্যেক দিন এরকম ভাঙতেই আছে। পানি উন্নয়ন বোর্ড যদি কাজ করতো তাহলে 100 সে মনে করেন এই গ্রামকে রক্ষা করতে পারতো।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এই ম্যানুফ্যাকচারিং শেষ হলে সামনে ডিসেম্বর থেকে আমরা সিসি ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে দিব। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে হাটপাঁচিল পর্যন্ত প্রায় 650 কোটি টাকা ব্যয়ে নদীর ডাল তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। গত কয়েকদিনে যমুনার তীব্র ভাঙনে শুধুমাত্র সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেই প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, যমুনার স্থায়ী বাঁধের কাজটি সঠিক সময়ে শেষ হলে হয়তো এই ভাঙনের অবস্থা সৃষ্টি হতো না। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। অন্যদিকে বানের পানিতে ভাসছে ভারতের আসাম। একদিনে আরও 9 জন সহ প্রাণ গেছে 38 জনের। রাজ্যটির 28 জেলায় প্রায় 11.5 লাখ মানুষ বন্যা কবলিত। 3 দিনের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল ও নাগাল্যান্ডে। উত্তর পূর্ব ভারতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বেড়েই চলেছে বন্যায় মৃত ও নিখোঁজ মানুষের সংখ্যা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আসামের বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। রাজ্যটির 28টি জেলার 2200-র বেশি গ্রাম বন্যা কবলিত। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 11.5 লাখ মানুষ। 130টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে 18,500 মানুষ আশ্রয় নিয়েছেন। ব্রহ্মপুত্র সহ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে অন্তত 8টির পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশের অরুণাচল প্রদেশেও একই অবস্থা। নদীগুলোর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। জারি করা হয়েছে সতর্কতা। রাজ্যের প্রায় 62,000 মানুষ বন্যা ও ভূমিধসে ক্ষতির শিকার। মণিপুরের কিছু অংশও ডুবে আছে পানিতে। রাজধানী ইম্ফলের আশপাশে দেখা দিয়েছে বন্যা। 2টি প্রধান নদীর পানি বেড়ে গেছে। বন্যা কবলিতদের ত্রাণ দেওয়া হচ্ছে এবং আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। এ অবস্থায় ভোগান্তি কমাতে সরকারি প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রাখা হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে, শাহজালালে এবার লাগেজ রাখার কেবিনে মিলল প্রায় 4.5 কেজি স্বর্ণ। সালাম এয়ারলাইন্সের ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল 38টি বার, গ্রেফতার হয়নি কেউ। কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনকে শোকজ করেছে বিটিআরসি। পর্যাপ্ত তরঙ্গ থাকার পরও কেন কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না তা জানাতে অপারেটরটিকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে জিপিকে 300 কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে বিটিআরসি। পাশাপাশি চুলচেরা বিশ্লেষণ চলছে অন্যদের সেবা ও নেটওয়ার্ক নিয়ে। প্রতিমন্ত্রী জানান, টেলিটক, বিটিসিএল, টেলিফোন শিল্প সংস্থা ও ডাক বিভাগকে লোকসানের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে 21 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডাক বিভাগের কর্মীদের 55 কোটি টাকার প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। 30 তারিখে মিটিংয়ে আমাদের যে টেস্ট ড্রাইভের প্রাথমিক রিপোর্ট নিয়ে আমরা ব্যাখ্যা দিতে বলেছিলাম 4টা MNOকে। বিটিআরসি যেটা বরাদ্দ দিয়েছে সেটা কেন ব্যবহার করছে না? ওটা তো কিনেছে টাকা দিয়ে। কারণ ওই স্পেকট্রামটা ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স ইনভলভমেন্ট আছে। তো এটা আমরা খুঁজে বের করেছি, ধরেছি। আমরা শোকজ করেছি প্রথমে গ্রামীণফোনকে, তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে। তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাপ পাবে এইবারের মতো। আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো 1 কোটি থেকে 300 কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে। 1000 গুণ বেশি বেতন আদায় করেও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করছে বলে ক্ষোভ ঝাড়লেন খোদ শিক্ষামন্ত্রী। ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। যানজট থেকে মুক্তির জন্য উত্তর সিটির প্রতিটি স্কুলকে দ্রুত নিজস্ব পরিবহন সার্ভিস চালুর পরামর্শ দেন উত্তরের মেয়র। অন্যথায় স্কুল বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি জানান তিনি। যানজট রাজধানীবাসীর নিত্যদিনের সমস্যা হলেও যে কটি কারণ ভোগান্তির মাত্রা বাড়ায় তার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল কলেজ শুরু বা ছুটির সময়ে নাভিশ্বাস অবস্থায় পড়েন সাধারণ মানুষ। অসহায় হয়ে পড়ে ট্রাফিক বিভাগও। স্কুল কেন্দ্রিক যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে এবার ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে বিআরটিসির 3টি বাস দিয়ে শিক্ষার্থীদের আনা নেয়ার কার্যক্রম শুরু হলো, যার আওতায় সেবা পাবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার নতুন এই সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস সার্ভিসে থাকছে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ও আইপি ক্যামেরা। ডিএনসিসির নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিজাত স্কুলগুলোকেও সেবার মানসিকতায় ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। যানজট নিরসনে অন্যান্য স্কুলেও নিজস্ব পরিবহন চালুর পরামর্শ দেন উত্তরের মেয়র। আপনারা স্কুল করছেন, আপনারা এখান থেকে অনেক অনেক হাজার হাজার টাকা বেতন নিচ্ছেন, অনেক স্কুলেতে 15 থেকে 20,000 টাকা একটি বাচ্চাকে নেওয়া হচ্ছে, কিন্তু আপনারা সেখানে কোনো বাসের বন্দোবস্ত করছেন না। আপনারা পুরা রেসিডেন্সিয়াল এলাকাতে করেছেন, মানুষের ভোগান্তি হচ্ছে। 1000 গুণ বেশি ফিস নিয়ে অনেক ইংরেজি মাধ্যম স্কুল এখানে আছেন, তারা কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছেন না? বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে সেটা পরিচালিত হবে, সাময়িকভাবে দেওয়া যায়, কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব, আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা আছি তারা আমরা পকেটে করে নিয়ে যাব, বিদ্যালয়ের জন্য কোনো ক্যাম্পাস করব না, সেইটা তো সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না। চলমান ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া নিয়ে প্রশ্ন করলে এতে নেতিবাচক কিছু দেখতে নারাজ শিক্ষামন্ত্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আলটিমেটাম দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। আর আন্দোলনের যৌক্তিকতা নিয়ে অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শিক্ষকরা। স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তৃতীয় দিনের মতো চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন। এতদিন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবি জানালেও বুধবার এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করে অর্থমন্ত্রীর বক্তব্য ঘিরে। চলমান এই আন্দোলন নিয়ে মন্ত্রীর এমন মন্তব্যে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে 24 ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাখ্যান না করলে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা একটা সময় নির্দিষ্ট করব, সেই সময়ের মধ্যে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করব। আমাদের যে দাবি তিনি পূরণের আশ্বাস দেবেন, সেটা না হয় আমরা তখন কঠোর থেকে কঠোর কর্মসূচিতে ইনশাল্লাহ যাব। সরাসরি কোনো আলটিমেটাম না দিলেও অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। টানা তৃতীয় দিনের মতো কলা ভবনের প্রবেশপথে অবস্থান নিয়ে শিক্ষক নেতারা বলেন, না বুঝে এই বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী। প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে এদিন ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দেন তারা। অর্থ মন্ত্রণালয় থেকে ওনাকে হয়তো ব্যাখ্যা দিয়েছে এইভাবে উনি সেটা শুনেছেন, তবে উনি যদি আমাদের সাথে আলোচনা করেন, আলোচনায় বসেন, আমরা ওনাকে বুঝিয়ে দিতে পারলে উনি ওনার যে বক্তব্য দিয়েছে সেটা উনি প্রত্যাহার করবে বলে আমরা আশা করি। আমি তার বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং আমি তাকে আহ্বান করব, আপনি আমাদের সাথে বসুন না, আমাদের সাথে কথা বলুন না, আমরা দেখি গাণিতিক হিসাবপত্র সামনাসামনি বসে দেখি কোনটি যৌক্তিক কোনটি অযৌক্তিক। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কাজ বন্ধ আছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। গতিতে চলার স্বপ্নই যেন কাল হয়েছে নগরবাসীর। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এদিকে কাজের কারণে সড়কে ব্যারিকেড দেয়ায় 4 লেনের সড়ক পরিণত হয়েছে 1 লেনে। তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। হঠাৎ কাজ বন্ধে দুর্ভোগ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় নগরবাসী। আর কর্তৃপক্ষ বলছে এই মুহূর্তে অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। রাশেদ লিমনের রিপোর্ট। নিচের সড়কের ভোগান্তির বিপরীতে উপরে নিরবিচ্ছিন্ন গতির পথ দেখিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দর থেকে ফার্মগেট দিয়ে শুরু, এগিয়েছে এফডিসি পর্যন্ত। এদিকে পরের ধাপ কমলাপুর অংশের কাজ 2025 সালের মধ্যে শেষ করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। বাদ সাধে 2 ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্ব। সরেজমিনে দেখা যায় প্রায় 4 মাস ধরে বন্ধ আছে প্রকল্পের কাজ। তবে মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে কাজ চলায় এই প্রকল্পের কারণে তেমন বেগ পেতে হয়নি সাধারণের। মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত রেলের পর্যাপ্ত জায়গা না থাকায় উড়াল পথ হচ্ছে সড়কের উপরে, তাই মাঝের 2 লেন বন্ধ করেই চলছিল কাজ।
এতদিনে চোখের সামনে উন্নয়নের কর্মযজ্ঞ দেখে এই পথে চলাচলে সকল ভোগান্তি যেন মুখ বুজেই মেনে নিয়েছিলেন সাধারণ মানুষ। হঠাৎ কাজ বন্ধে যেন ভর করেছে শঙ্কা। বেড়ার কারণে রাস্তা জাম হয়েছে, রাস্তা ভাঙ্গা, মানুষ পড়ে যায়, কাজও করেন না, বেড়া খুলে দেন না, পাবলিকের তো সমস্যা হইতেছে। কাজও বন্ধ, রাস্তাও বন্ধ, লোকজন চলতে পারে না। আর কি বলবো, সেটা আজকে 5-6 মাস ধরে বন্ধ করেছে, কাজও ধরে না, রাস্তাও ছাড়া নাই। মালিবাগ থেকে কমলাপুর এই পথটুকু যেন শেষ হয় না আর। 10 মিনিটের পথ পাড়ি দিতে কোনো কোনো সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। প্রকল্পের কাজ যখন চলমান থাকে তখন একটু একটু দুর্ভোগ মাথা পেতেই নেয় নগরবাসী। তবে হঠাৎ করে বন্ধ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, অন্যদিকে বন্ধ রয়েছে পুরো সড়কের 2টি লেন, তার উপর আছে এমন খানাখন্দ। সব মিলিয়ে এই পথে চলাচলকারীদের এখন যেন নাভিশ্বাস প্রতিদিন। টঙ্গী থেকে আসা যাওয়ার পথে মনে হয় 4-5 ঘন্টা সময় লাগে যায়। এত সময় আমরা কই পাই? 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। অর্ধেকের বেশি তো বন্ধ, যেমন তেমন নয় যে ভাঙ্গাগুলো আছে এগুলোর কোনো মেরামতের কোনো কাজই নাই। কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের দ্বন্দ্ব মেটাতে তাকিয়ে আছেন সিঙ্গাপুরের আদালতের দিকে, যদিও এখনও সেই শুনানির কোনো তারিখই পড়েনি। তা না হলে আদালতের দেয়া 3 মাস অর্থাৎ 27 আগস্ট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের হাতে। অপেক্ষা ছাড়া তো এখন আমরা কিছু করতে হবে, যেহেতু এখানে স্ট্যাটাস কোড দেওয়া আছে। তাদের এই ইন্টারনাল যে বিষয়টা এখন বাংলাদেশ কোর্ট প্লাস পাশাপাশি সিঙ্গাপুর আরবিট্রেশনে একটা মামলা আছে। এই মামলা নিষ্পত্তির পর্যায়ে আমরা চেষ্টা করছি যে মামলা দ্রুত যাতে সমাধান হয়ে গেলে শেয়ার ট্রান্সফারের যে একটা ইস্যু আছে, শেয়ার ট্রান্সফার ইস্যুটা সলভ হয়ে গেলে আবার নিয়মিতভাবে ব্যাংক থেকে টাকা পয়সা আসবে এবং কাজগুলো শুরু হবে। তবে মধ্যবর্তী এই সময়টাতে একটু বিকল্প ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডিমের বাজারে কারসাজি ঠেকাতে রাজধানীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাপ্তান বাজারে এক ব্যবসায়ী 11 লাখ টাকার ডিম বিক্রির হিসাব দেখাতে না পারায় জরিমানা করা হয় 50,000 টাকা। ডিমের দাম সকালবেলা ভোর রাতে 3টার সময় SMS করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, পুরোপুরি হার্ডলাইনে যাব। অনিয়ম থাকলে ডিম ব্যবসায়ী সমিতি বন্ধের হুঁশিয়ারি সহ নানান। মঙ্গলবার দুপুরে ডিম ব্যবসায়ী সমিতিকে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভায় এত পদক্ষেপেও যেন নাকে তেল দিয়ে ঘুমান ব্যবসায়ীরা। বুধবার দুপুরে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উঠে আসে নানান রকম অনিয়ম। এ সময় 2,26,000 ডিম ক্রেতা প্রতিষ্ঠান মেসার্স জহিরুল ট্রেডার্স দেখাতে পারেননি 1 লাখ ডিম বিক্রির রসিদ। ডিম ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ এখনও করা হচ্ছে না এবং বিক্রির ক্ষেত্রে যে পাকা ক্যাশ মেমো প্রদান করতে হবে সেটিও আমরা এমন পাই নাই। এ সময় কাপ্তান বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক দোষ স্বীকার করে বলেন, অনিয়মের সাথে জড়িত না ব্যবসায়ীরা, রয়েছে তাদের গাফিলতি। এটা আসলে আমাদের গাফিলতি, আমরা সচেতন না হওয়ার কথা। এমনি আমরা দুর্নীতিগ্রস্ত নাই, সচেতন না হওয়ার কারণে আজকে এই জরিমানাটা এই দোকানদারের সে এটাতে গাফলতি করছে। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বর মণ্ডল বলেন, অভিযান আর হুঁশিয়ারিতে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে না আসলে আরও কঠিন ব্যবস্থা নেবেন তারা। গুরুত্বপূর্ণ সকল বাজারে অভিযান চলছে, আমাদের অন্যান্য সহকর্মীরা সেখানেও অভিযান পরিচালনা করছেন। দেশে দৈনিক ডিমের চাহিদা 3.5 কোটি পিস, তবে দাম পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতে বাড়ছে বাংলাদেশি রান্নার কদর। বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক খাবার নিয়ে নামকরা সব ভারতীয় রেস্তোরাঁ রীতিমতো ব্যবসা শুরু করেছে, আয়োজন করছে বাংলাদেশি রান্নার উৎসব। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটিতে বাঙালি এবং অবাঙালি মানুষের বসবাস। গত কয়েক বছর ধরে সিটি অফ জয়ে বেড়েছে প্রতিবেশী বাংলাদেশের খাবারের প্রতি আগ্রহ। মাছে ভাতে বাঙালির এমন প্রবাদকে পুঁজি করে এর সঙ্গে যুক্ত হচ্ছে নিরামিষ জাতীয় হরেক রকম বাংলাদেশি খাবারের প্রতি ঝোঁকও। এবার বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে অভিনব এক খাদ্য মেলার। হরেক স্বাদের খাবারকে এ ধরনের উৎসবের মধ্য দিয়ে ব্র্যান্ডিং করার প্রয়াসকে অনেককেই দেখছেন ইতিবাচক হিসেবে।
বেসরকারিভাবে উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও খাদ্য মেলার আয়োজনের তাগিদ সংশ্লিষ্টদের। এতে বাংলাদেশি খাবার সম্পর্কে ভারতের স্থানীয় সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা তৈরি হবে বলে মত তাদের। এর মাধ্যমে সাধারণ মানুষ সুযোগ পাবেন পদ্মাপাড়ের বৈচিত্র্যময় রান্না চেখে দেখারও। ফরিদপুরের কাঁচকি মাছের বড়া অসাধারণ। আর এরকমভাবেই হরেক রকম 4 বিভাগের খাবার নিয়ে শুরু হতে যাচ্ছে কলকাতায় ব্যতিক্রমধর্মী বাংলাদেশি খাবারের খাদ্য উৎসব। আর তাতে সামিল হবেন কলকাতার ভোজনপ্রিয় বাঙালি এবং অবাঙালিরা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কলকাতার সল্টলেক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জানাবো যুক্তরাজ্যের নির্বাচনের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন কাল শেষ দিনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। জনমত সমীক্ষা বলছে 14 বছর পর ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি। তবে ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে কনজারভেটিভ পার্টিও। দেশটিতে এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। জয়ের বিষয়ে আশাবাদীও তারা। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ভোটারদের মন জয় করতে ব্যস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার একটি খামারে যান তিনি, চড়েন ট্রাক্টরও। পরে ভোটারদের কাছে ভোট চান। অন্যদিকে লেবার নেতা কেয়ার স্টারমারকে দেখা যায় একটি কফি শপে। নিজ থেকেই ক্রেতাদের কাছে কফি সরবরাহ করেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে ধস দেখা যাবে কনজারভেটিভ দলে। যদিও ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ঋষি সুনাক। বিপরীত চিত্র লেবার দলে। নেতা কেয়ার স্টারমারকে বেশ প্রফুল্ল দেখা যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংকও লেবারের দিকেই থাকছে। লেবারের হাত ধরেই কিন্তু প্রথম বাংলাদেশি এমপি হয়েছেন এবং একাধিক বাংলাদেশি এমপি, বর্তমানে 4 জন বাংলাদেশি এমপি পার্লামেন্টে আছেন। সুতরাং এইসব কারণে একটা ঐতিহাসিক যুগসূত্র বাংলাদেশি কমিউনিটির সাথে গড়ে উঠেছে লেবার পার্টি। যদিও বাংলাদেশিদের নিয়ে স্টারমারের বেফাস মন্তব্যে এখনো সমালোচনায় মুখর পুরো কমিউনিটি। টপ 10টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের নাম নাই, সেই হিসাবে বাংলাদেশিদেরকে তুলে একবারে রেফারেন্স হিসাবে ইউজ করা এটা অত্যন্ত অযৌক্তিক, আনএথিক্যাল এবং এটা মিসলিডিং। কনজারভেটিভ পার্টির পরপর 3 প্রধানমন্ত্রীর নানা ব্যর্থতার প্রেক্ষাপটে লেবার দলকে উপরে টেনে তুলেছেন স্টারমার। ভোটারদেরকে বারবার সেই ব্যর্থতা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। তবে লেবার ক্ষমতায় গেলে আশানুরূপ পরিবর্তন নাও হতে পারে বলে মনে করছেন অনেকে। লেবার আসার সম্ভাবনাটা খুব বেশি। আমার কাছে যা মনে হচ্ছে যে হয়তো লেবার চলে আসবে, কিন্তু কতটুকু পরিবর্তন করবে আমার তেমন খুব একটা আশাবাদী না। এবারের ব্রিটিশ নির্বাচনে নিজ আসনও হারার ঝুঁকি আছে ঋষি সুনাকের। জরিপের পূর্বাভাস যদি সত্যি হয় তবে ব্রিটেনে 14 বছরের কনজারভেটিভ দলের শাসনাবসান হতে যাচ্ছে। একই সাথে লেবার দলের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে সৃষ্টি হবে নতুন অধ্যায়ের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে 2 জনের মৃত্যু। এবং বেনজিরকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে এখনও সিদ্ধান্তই নেয়নি দুদক। এখতিয়ার থাকলেও নিশ্চুপ কমিশন, রাজুক পরিচালক মোবারক দম্পতির বিরুদ্ধে মামলা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।